হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আবার গতকালকে আমরা একটা কেস নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু কেসটা শেষ করতে পারিনি। সেটা আজকে আবার শুরু করছি। মেডিসিনটা ছিল ক্যালকেরিয়া কাপ। প্রথমত আমরা বলেছিলাম ইডিমাস কমপ্লেক্স। আমরা একটা স্নাপ আপনাদেরকে দিচ্ছি ইডিমাস কমপ্লেক্সের, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। ইডিমাস কমপ্লেক্স আপনারা দেখেন, ইডিমাস কমপ্লেক্স এখানে প্রায় 11টা মেডিসিন আছে। ঠিক আছে, এই ইডিমাস কমপ্লেক্সটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। আমি বলেছিলাম যে আমরা গুগল সার্চিংয়ে গেলে ইডিমাস কমপ্লেক্সের উপর ব্যাপক আলোচনা আছে। আমার সময় সুযোগ হলে আমি 11টা মেডিসিন ইডিমাস কমপ্লেক্স রিলেটেড কীভাবে আমরা আমাদের চেম্বারে ইউজ করব, সেটা আমরা কোনো এক সময় আমি প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে আমাদের কেস রিলেটেড যতটুকু আলোচনা করা যাবে কতটুকু করব। এটা সিগমেন্ট ফ্রয়েড নামে এক দার্শনিক, তিনি এই ইডিমাস কমপ্লেক্সটা নিয়ে আলোচনা করেছেন। এর আরেকটা নাম হলো ইলেকট্রা কমপ্লেক্স। তো যাই হোক, যেটা অনেক লম্বা এই বিষয়ে আলোচনা। তবে ছোট করে যদি আমি বলি, যে সকল অনেক আজকাল এই ধরনের রোগী পাওয়া যায়, বাচ্চা পাওয়া যায়, যে বাচ্চাগুলোর মধ্যে যদি তারা মেল হয় তবে তাদের মায়ের প্রতি একটা আকর্ষণ রয়ে যায়। যেগুলো আমার কথা না, এটা সিগমেন্ট ফ্রয়েডের তার ফিলোসফিক্যাল যে আলোচনা, সেখান থেকে আমি প্রোটেক্ট করে বলছি যে যদি চাইল্ড হয়, মানে মেল চাইল্ড হয়, তাহলে মায়ের প্রতি একটা আকর্ষণ রয়ে যায়, এবং এই আকর্ষণটা লম্বা সময় যাবত চলতে থাকে, এবং দেখা যাবে যে ছোটোবেলার থেকে এটা তৈরি হয় এবং মা ঘেঁষায়রা থেকে যায়। যেমন ইন জেনারেল অ্যাজ ইউজুয়াল সাধারণত কী হয়, যে একটা ছেলে বা মেয়ে একটা 10-12 বছর বয়সের পর থেকেই তারা এই বাবা মার সাথে একটা ডিটাচমেন্ট তৈরি হয়, কেন বাহারমুখী হয়ে যায়। যেমন ঘরের থেকে বাইরে থাকতে তারা লাইক করে। কিন্তু ইডিমাস কমপ্লেক্স এরা মা যদি মেল চাইল্ড হয়, টোটালি মায়ের প্রতি তাদের অ্যাটাচমেন্ট প্রচণ্ড তৈরি হয়। এটা বিস্তারিত আলোচনা আমরা পাবো এই সিগমেন্ট ফ্রয়েডের আপনার ফিলোসফিক্যাল আপনার যে ইয়েটা আছে, থিওরিটা আছে, এটা পড়লে আমরা বুঝতে পারবো। তবে আমাদের এখানে আমরা যেটা দেখি, আর যদি ফিমেল চাইল্ড হয়, ফিমেল চাইল্ডের ক্ষেত্রে বাবার প্রতি একটা আকর্ষণ সবসময় রয়ে যায়। এটা সিগমেন্ট ফ্রয়েড এটাকে একটা সেক্স রিলেটেড বিষয় বলে আলোচনা করেছেন। আমরা ওই বিষয়ে যাচ্ছি না অত। তবে আমরা যে সকল বাচ্চাদেরকে দেখব, বড় হওয়ার পরেও একটা নির্দিষ্ট সময় পরেও মা বা বাবার প্রতি, মেল চাইল্ড যদি হয় মায়ের প্রতি, ফিমেল চাইল্ড যদি হয় ফিমেল চাইল্ড বাবার প্রতি একটা আকর্ষণ রয়ে যায়, একটা টান রয়ে যায়, একটা অ্যাটাচমেন্ট স্ট্রং রয়ে যায়। তবে সেই ক্ষেত্রে আমরা ইডিমাস কমপ্লেক্স রুব্রিকটা নিতে পারি। ইডিমাস কমপ্লেক্স আমি আমার লাইফে, যেহেতু আমি সাধারণত এই ক্রিটিক্যাল রুব্রিক নিয়ে বেশি কাজ করতে পছন্দ করি, এই ধরনের কেস আমি প্রচুর করেছি। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে এই ইডিমাস কমপ্লেক্স সম্বন্ধে। তো আমরা আজকে ক্যালকেরিয়া কাপ নিয়ে ইডিমাস কমপ্লেক্স আলোচনা করব। তো আমরা গত মানে কেসটার ক্ষেত্রে অ্যাজমা বা শ্বাসকষ্ট, কাশি, কোল্ড অ্যালার্জি, সেটার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে 29 ইয়ার্স এই মেল পেশেন্ট। যাক, এই সময়টা সাধারণত মায়ের সাথে বাচ্চাদের মতো অ্যাটাচমেন্ট থাকার কথা না। এটা সাধারণত মা এবং বাচ্চার মধ্যে একটা ডিটাচমেন্ট তৈরি হয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে সে এখনও জাস্ট মায়ের সাথে অ্যাটাচমেন্টটা 5-7 বা 10 বছরের বাচ্চাদের মতো, তাই তো। যেটা কিন্তু এই সাধারণত অ্যাজ ইউজুয়াল আমরা এটা আমাদের সমাজ ব্যবস্থায় হোক বা আমরা ব্যক্তিগতভাবে এটা গ্রহণ করতে পারি। বাট যেহেতু এটা সাইকোলজিক্যাল প্রবলেম, সেটা আমাদের দর্তব্যের বিষয়, আমরা এটাকে মেনে নিতে হবে। তো যেটা সাধারণত এই রুব্রিকের সাপোর্টিং রুব্রিক হিসাবে চাইল্ডিশ বিহেভিয়ারটা,
এই রুব্রিকের সাপোর্টিং রুব্রিক হিসাবে চাইল্ডিশ বিহেভিয়ার আসবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পেশেন্ট আসলে সব দিক দিয়ে তার ইন্টেলিজেন্সই ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে জায়গাগুলো অড লাগবে আপনার কাছে সেগুলো আপনাকে সিমটম ধরতে হবে বা সেগুলোকে আপনি পয়েন্ট আউট করতে হবে এবং সেটা ড্রাগের সাথে রিলেট করতে হবে। নর্মাল বিষয় কিন্তু আপনার কোনো কাজে দিবে না। হ্যাঁ, নর্মাল দেখা যাচ্ছে যে গ্রো হচ্ছেই, হ্যাঁ, মাইলস্টোনগুলো ধাপে ধাপে হচ্ছে, এটা তো দত্তব্যের বিষয় না। কিন্তু যেটা এক্সট্রা অর্ডিনারি, এটা কেসের ক্ষেত্রে যেটা এক্সট্রা অর্ডিনারি, সেই জায়গা থেকে আমাদেরকে এই মেডিসিন বের করার চেষ্টা করতে হবে, ড্রাগ বের করার চেষ্টা করতে। যেটা আমি বলতেছিলাম ইডিমাস কমপ্লেক্স, এটা অ্যাজোজেলের সাধারণত দেখা যায় না। ফ্রয়েডের এই সাইকোলজিক্যাল এই ওয়ার্ডটা আমাদের রেপার্টরিতে এই জন্যই ঢুকেছে যে তারা মনে করেছে যে বর্তমান যে প্রেক্ষাপট সিচুয়েশন, এইটার প্রচুর পেশেন্ট আমাদের মধ্যে আমাদের সমাজ ব্যবস্থা পাওয়া যায়। তো এই ক্যালকেরিয়া কার্ভ আমরা যে কেসটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখলাম যে 29 ইয়ার্সের একজন পার্সন, সে এখনও মায়ের সাথে অ্যাটাচমেন্ট স্ট্রং। এর কমপ্লিমেন্টারি রুব্রিক হিসাবে আমরা এখানে চাইল্ডিশ বিহেভিয়ার নিতে পারি, যে বাচ্চাদের মতো মায়াকে সে পছন্দ করে, মায়ের সাথে থাকতে সে লাইক করে। তার জবের পরে সে খুব একটা সময় বাইরে খুব একটা দেয় না। কেন দেয় না? তার ওইসব জায়গায় সাধারণত এই বয়সে এটা হওয়া উচিত, তার বাইরের ফিল্ড, বড় একটা ফিল্ড থাকা দরকার। সেই ফিল্ডটা কিন্তু তার নেই, সে ঘরমুখী। এই ঘরমুখী এবং মা কেন্দ্রিক, এই মা কেন্দ্রিক এবং ঘরমুখী, এটা তার নেচার। এর পিছনে যেটা কারণ থাকে আমরা বলতে চাই, এর পিছনে যে কারণটা আমরা বলতে চাই সেটা হলো যে ক্যালকেরিয়া কার্ভ একটা নিত্য ব্যবহৃত একটা মেডিসিন। এর অনেক ডোর উইন্ডো এই মেডিসিনটাকে ইউজ করার জন্য। জাস্ট আপনি খুব অল্প জায়গা দিয়ে এটাকে ব্যবহার করা যাবে। তারপরও গ্রুপ অফ রুব্রিক, গ্রুপ অফ সিমটম, এটা কেস যখন আমাদের কাছে আসে গ্রুপ অফ সিমটম নিয়ে আসে, পুরো মেডিসিনটা রিপ্রেজেন্ট করে না, খেয়াল রাখতে হবে। পুরো মেডিসিনটা আজকে একটু আমি আস্তে আস্তে বলতেছি, কেন অনেকে আমার কমেন্টসে লিখছে যে আমি খুব দ্রুত বলি, তাদের বুঝতে অসুবিধা হয়। আমি একটু স্লো বলবো আজকে, খুব ধীরে ধীরে বলবো। তো যেগুলো অয়েল প্রুফ মেডিসিন, সেটা ফিজিক্যালি অয়েল প্রুফ হয়েছে, ক্লিনিক্যালি অয়েল প্রুফ হয়েছে। এই জাতীয় মেডিসিনগুলো দেখা যায় যে এদেরকে সাধারণত বহুভাবে আমরা আমাদের চেম্বারে প্রেসক্রাইব আমরা করতে পারি এবং আমাদের প্রেসক্রিপশনের মধ্যে নিয়ে আসতে পারি। এই জন্য যেহেতু ক্যালকেরিয়া কার্ভ একটা ওয়েল প্রুফ মেডিসিন, এই জন্য এই মেডিসিনটাকে খুব অল্প কথায় এটাকে আয়ত্ত করা যাবে। তো যখন কোনো ব্যক্তি আসে ক্যালকেরিয়া কার্ভে, সেই গ্রুপ অফ রুব্রিক নিয়ে একটা পোলারিটি ধরে আমাদের কাছে আসে। তো এই জন্য বহুবার বিভিন্ন সময় আমি ক্যালকেরিয়া কার্ভ নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছি, ক্লিনিক্যাল আলোচনা, নট আপনার থিওরিক্যাল আলোচনা, ক্লিনিক্যাল আলোচনা, যেটা আমরা চেম্বারে অ্যাজ ইউজুয়ালি ইউজ করে রেজাল্ট পেয়েছি। তো এই কেসটার ক্ষেত্রে আমরা কী দেখলাম, যে রুব্রিকটা আগাগোড়ায় ডোমিনেট করে এলিমেন্ট ফ্রম ডোমিনেশন, প্যারেন্টিয়াল কন্ট্রোল। খুব মানে ইন্টারেস্টিং রুব্রিক। এই এক রুব্রিক দিয়ে ক্যালকেরিয়া কার্ভের বিশাল একটা জায়গা, প্যারেন্টিয়াল কন্ট্রোল, লং হিস্ট্রি অফ এক্সেসিভ প্রোটেকশন হবে না, সরি, এলিমেন্ট ফ্রম প্রোটেকশন হবে, ডোমিনেশন না, প্রোটেকশন হবে। প্রোটেকশন 3টা মেডিসিন আছে, প্যারেন্টিয়াল, প্রোটেকশন, এক্সেসিভ। এটার সাথে টোটাল ক্যালকেরিয়া কার্ভের একটা পিকচার আমি আজকে দেখানোর জন্য, বোঝানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা আশা করি আমার সাথে ঠিক আছে। আপনি সাইকোটিক মায়োজম, ওকে, সাইকোটিক মায়োজম আর আমরা এখানে যা আলোচনা করছি এটা অন্য জিনিস। সাইকোটিক মায়োজম ধরে ওটা দেখা যাবে যে ডিরেল হয়ে যাবে সিস্টেম, ওটা আরেকটা আলাদা সাইকোটিক ধরে যদি আপনি ট্রিটমেন্ট করেন কোনো, আমরা যেটা আলোচনা করছি এইটার থেকে আপনি মনোযোগ হন। যদি মনে করেন যে না এটা আপনার কোনো কাজে লাগবে তাহলে ঠিক আছে, আর নাহলে ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। এলিমেন্ট ফ্রম প্রোটেকশন, প্যারেন্টিয়াল, প্রোটেকশন, এক্সেসিভ, এই 3টা মেডিসিন। একটা হলো ব্রাইটা কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ, সিলিকা।
কীভাবে তৈরি হয়, এই রুব্রিকটা কীভাবে একজন ব্যক্তির কাছে আমরা পাব। তার মনে করেন 29 বছর বয়সের একজন মানুষের কাছে কীভাবে এই রুব্রিক আমরা পাব। দেখেন, যেটা সবচেয়ে বড় প্রবলেম হলো, প্রথম আমি 18 মাস কমপ্লেক্স বললাম, দ্বিতীয়টা আমি বললাম চাইল্ডিশ বিহেভিয়ার, তৃতীয়তে এই রুব্রিকটা আমি আনলাম প্রোটেকশন, প্যারেন্টিয়াল প্রোটেকশন। প্যারেন্টিয়াল প্রোটেকশন মনে করেন একটা 5 বছরের বাচ্চাকে প্যারেন্টিয়াল প্রোটেকশনটা কীভাবে হয় দেখেন। আমি বিশেষ করে শহরমুখী বাচ্চা যারা বিগ সিটিতে বসবাস করে, যেমন আজকাল নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে, বাচ্চার সংখ্যা খুবই কম, বাবা মা খুব ওরিড থাকে, অনেকে অনেক দীর্ঘ মানে ইন্টারভেল দিয়ে বাচ্চা আসে তাদের ফ্যামিলিতে, অনেকের বিয়ের পরে ফার্স্ট বেবি আসতেই সময় লেগে যায়, ইত্যাদি ইত্যাদি কারণে বাচ্চাদের ভ্যালু অনেক বেড়ে যায় পরিবারে, যেটা আগে হয়তো এতটা ছিল। তখন তারা বাচ্চাকে প্রচুর পরিমাণে প্রোটেকশন দেওয়া শুরু করে ছোটোবেলার থেকে, 1 বছর 2 বছর বয়স থেকে। বাচ্চা দেখা যাচ্ছে বারান্দায় যাচ্ছে, ব্যালকনিতে যাচ্ছে, বাচ্চার মা বলতে পারি বাতাস, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, যেমন এখন বৃষ্টি গরম ওয়েদার ফ্লাকচুয়েট হচ্ছে দ্রুত, সবসময় তাদেরকে একটা প্রোটেকশনের মধ্যে রাখছে, এক্সেসিভ প্রোটেকশন। দেখেন, এই বাচ্চা কিন্তু ক্যালকুলেটারে থাকে না, তাকে তৈরি করে ফেলতেছে ক্যালকুলেটার, তাই না? ওকে যদি স্বাধীনতা দেওয়া হতো, তার মতো চলতো, তার নিজস্ব একটা ক্রাইটেরিয়া, হয়তো দেখা গেলো যে সে প্লাটিনা নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু তার উপরে কন্ট্রোলিং করতে করতে তাকে ক্যালকুলেটার বানিয়ে দেওয়া হয়েছে, তাই না? যখন অ্যাডাপ্ট করতে পারে না একজন ব্যক্তি, যখন তার নেচার অনুযায়ী এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারে না, তখন তো সে সিক হয়। আমি আমার মতো যদি চলতে পারতাম তাহলে আমি অবশ্যই সিক হতাম, পৃথিবীর কোনো মানুষ সিক হতো। কারণ আমি যা চিন্তা করি, আমি যেভাবে আমি চলতে চাই, সেটা আমার এনভায়রনমেন্ট, আমার পরিবার থেকে শুরু করে। আমার পরিবার, আমার সমাজ ব্যবস্থা, আমার এডুকেশন, আমার ফ্যামিলি, আমার জব ওরিয়েন্টেড পরিবেশ আমাকে আমার মতো চলতে দেয়, তখনই আমাকে অ্যাডাপ্ট করতে হয়। অ্যাডাপ্ট করতে গিয়ে আমি আমার অরিজিনাল নেচারকে হারিয়ে ফেলি। অরিজিনাল নেচার যখন হারিয়ে ফেলে, নতুন নতুন কী হচ্ছে, নতুন কিছু জিনিস আমি অ্যাডাপ্ট করতেছি, আমার কন্ট্রোলিংয়ের বাইরে এই জিনিসগুলোকে আমি পরিচালিত করতেছি, যার কারণে আমি সিক হয়ে যাচ্ছি। ক্যালকুলেটার তাই হচ্ছে, যখন তার মতো করে তাকে খেলতে দেওয়া হচ্ছে না, ব্যালকনিতে যেতে দিচ্ছে না, সবসময় বাবা মা তাকে ওয়াচিংয়ের মধ্যে রাখে, এই ঠান্ডা লেগে যাবে, গরম কাপড় পরো, এটা পরো, ওইটা। দেখবেন, আমি কোনো একটা ইয়েতে বলেছিলাম, যে কিছুদিন আগে বলেছিলাম যে ক্যালকুলেটার 1 বছরের বাচ্চা যদি শীতকালে আপনার কাছে আসে, আপনি দেখে বুঝে ফেলবেন। বাবা দেখেন যে শীতকাল কেন, হয়তো দেখলাম একটু টেম্পারেচার তখন 20 ডিগ্রি চলতেছে, হয়তো তার সামান্য একটু কোল্ড বা ঠান্ডা লেগেছে, মা বা বাবা, বিশেষ করে মা নিয়ে আসছে অনেকগুলো গরম কাপড় পরিয়ে, বাচ্চা এইভাবে আছে, মানে খালি মাথাটা দেখা যাচ্ছে, চুপ করে আছে, কিচ্ছু বলছেন। এটা কিন্তু প্রোটেকশন, এটি ক্যালকুলেটার একটা জায়গা, সে অস্টিসের মধ্যে তাকে আটকিয়ে রাখা হয়েছে। চারিদিকটা কী হলো হার্ড, ভিতরটা হলো সফট, অর্থাৎ তাকে সফট বানিয়ে দেওয়া হচ্ছে। সে বলতেছে যে তুমি এনভায়রনমেন্ট সাথে তুমি মানে এর সাথে লড়াই করার মতো তার ইমিউনিটিকে ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ প্রোটেকশন। এক্সেসিভ প্রোটেকশনের কারণে এই বাচ্চা যখন বড় হতে থাকে আস্তে আস্তে, তখন সে বাবা মায়ের উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করতে থাকে, তার নিজের পছন্দ মতো, নিজের মতো করে কিছু করার তার এবিলিটি থাকে না। এই 3জন মেডিসিন এখানের থেকে যদি আমরা ডিডি করি, যেটা চলে আসবে সিলিকা এমন একটা মেডিসিন যে যতক্ষণ পর্যন্ত তাকে প্রোটেকশন দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সবচেয়ে ভালো পারফরমেন্স দেখায় সে ইন্টেলিজেন্ট। এবং জানেন আপনার বালু সাধারণত এককভাবে যখন থাকে তার কোনো কোয়ালিটি থাকে না, যখন সে সিমেন্টের সাথে লেগে যায় তখন তার কোয়ালিটি শেষ নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার পিছে কোনো প্রোটেকশন তাকে কী করবে, বুস্টিং করবে, তখন সে এত শক্তিশালী একটা পাওয়ারফুল পার্সন হয়ে যাবে, যেটা সে নিজেও জানে না তার মধ্যে এত পোটেনশিয়ালিটি আছে, লুকিয়ে আছে। সিলিকা 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো সিলিকা অলওয়েজ একটা ইগোর মধ্যে থাকে, এই জন্য এলিমেন্টস ফ্রম ইগোতে সিলিকা আছে। সিলিকা মনে করে আমি যা ডিসিশন নিয়েছি, আমি যেটা বুঝি সেটা রাইট। অতএব সিলিকা সামনের লোকদেরকে ফেস করতে পারে না, সেখানে সে সাইলেন্ট এবং চুপ থাকে, বিশেষ করে পরিবারের লোকদের, সেখানে সে একদম ভদ্র জেন্টেল ইমেজ কনসার্ন থাকে। কিন্তু সে যখন নিজে কোনো কাজ শুরু করে, তখন সে তার জায়গা কখনো ছাড় দেয় না। এবং সিলিকা এই ব্যাপারে সবসময় সচেতন থাকে। ব্রাইট আকার বোকা
মেডিসিন বলা হয়, যে ব্রাইটাকার পিছিয়ে পড়া, হ্যাঁ, লেগ কাট অফ বলা হয়, ডোয়ারফিশ বলা হয়, ব্রাইটাকার সব ঠিক আছে। ক্রেডিউলাস, অল্পতে বিশ্বাস করে, এই জন্য সে অন্যের প্রোটেকশনে থাকতে পছন্দ করে। সেটা প্যারেন্টিয়াল প্রোটেকশন, প্যারেন্ট মানে এখানে একটা প্যারেন্ট একটা হলো রূপকর্ত, এখানে প্যারেন্ট বাবা মা সবসময় হতে হবে এমন কোনো জরুরি না, অন্য কেউ হতে পারে যে তাকে প্রোটেকশন দিচ্ছে, অস্ট্রিচ হিসাবে কাজ করতেছে। ব্রাইটাকার আসলে ইন্টেলিজেন্ট পেশেন্ট, আমরা হয়তো বোকা ভাবে, আসলে বোকা না, ইন্টেলিজেন্ট। কীরকম ইন্টেলিজেন্ট? ব্রাইটাকার যখন যে কাজ করে সেই কাজের মধ্যে পুরো কনসেন্ট্রেশন দেয় এবং ওই কাজে সে সবচেয়ে ভালো পারফরমেন্স করে। বাট যখন ট্র্যাক সামান্য এদিক ওদিক চেঞ্জ করে তখন ব্রাইটাকার আর করতে পারে না। যেমন মনে করেন ফর এক্সাম্পল, ব্যাংকে জব করে একজন ব্যক্তি, সে ব্যাংকের জব শুরু করে যখন প্রথম দিকে, যখন তার একটা ব্যাংকের একটা জবের একটা সিস্টেম আছে, একটা ক্রাইটেরিয়া আছে, একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সো ওই জায়গার মধ্যেই সে থেকে যায়। এইটা করতে করতে লোক নেই, তারা আমরা কথা বলতেছি বন্ধ চাও না তুমি, এটা তো বন্ধ, নতুন এসে এটা বন্ধ পরে আসে। তো এই যে প্রোটেকশন যেটা হয়, এই প্রোটেকশনটা ব্রাইটাকার সবসময় প্রোটেকশনে থাকতে পছন্দ করে, কিন্তু যখন সে পারফরমেন্স করে তখন সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে। কেননা যখন যে কাজের মধ্যে সে থাকে সেটার বেস্ট করার জন্য সে চেষ্টা করে এবং করে। অ্যাজ ইউজুয়াল কাজ যেটা গতানুগতিকভাবে দৈনন্দিন করে যাচ্ছে, এই কাজে দীর্ঘমেয়াদী করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সে করে দিতে পারে। এবং দেখবেন যে ব্রাইটাকার রুগীরা পেশাগত জীবনে অনেক সফলতা অর্জন করে, যেহেতু দৈনন্দিন জীবনে একই ধরনের কাজ করতে হচ্ছে, যেহেতু ওরা অন্যদিকে ওদের মনোযোগ খুব কম থাকে, একই রেলে একই ট্রাকে একই ডাইরেকশনে এরা চলতে খুব পছন্দ করে এবং এরা সফল। এটাকে হলো ব্রাইটাকারের কথা। কিন্তু ক্যালকেরিয়াকার যে কোনো সিচুয়েশন যদি একটু এদিক ওদিক হয়, তারা সেই সিচুয়েশনটাকে মেনে নিতে পারে না। এবং আমরা কালকের যে কেসটা আলোচনা করেছিলাম, যে ব্যক্তি যখন কোনো হার্ড কোনো জিনিস তার কাছে আসে, সে সেটাকে অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে সেটাকে সম্পাদন করতে পারে না, সে ফেস করতে পারে না যে কোনো চ্যালেঞ্জ। ব্রাইটাকার কিন্তু পারে। ব্রাইটাকার যদি একবার ওই কাজে অভ্যস্ত হয়ে যায়, সে সবচেয়ে ভালো পারফরমেন্স করে। কিন্তু ক্যালকেরিয়াকার সর্বক্ষেত্রে ডাল। এই জন্য ব্যক্তিগত জীবনে ক্যালকেরিয়াকার যদি চাকরি পায়, তবে কারো সুপারিশে চাকরি নিতে হয় তাকে, তার যোগ্যতা দিয়ে সে কখনো চাকরি পায় না। যেমন গত কেসে আমরা দেখেছি যে ক্যালকেরিয়াকারের পেশেন্ট, কিন্তু সে যে চাকরিটা পেয়েছে খুব কম স্যালারির চাকরি, কিন্তু বাট সে তার বাবার বন্ধুর সুপারিশে সেই চাকরিটা পায়। কিন্তু সেখানে দেখা যাবে যে কাজের যে চাপ, এর চাপ সে নিয়ে, যদি কখনো কোনো কারণে যদি কাজের চাপ বেশি তাকে দেওয়া হয়, সে ভুল করা শুরু করে। ভুল করার পর তার মধ্যে টেনশন শুরু হলে সে নিজে আর ঠিকমতো ওই একই চিন্তা তার মাথার মধ্যে ঘুরতে থাকে, সে তখন তাকে সব কিছু এলোমেলো করে ফেলতে থাকে। এটা হলো ক্যালকেরিয়াকারের সবচেয়ে ছোট বিষয়। আমরা এর আগে বহুবার বলছিলাম যে ফিজিক্যালি ছোট্ট কোনো সমস্যা আসলে ক্যালকেরিয়াকার সবসময় ওরিড হয়ে যায়, কারণ স্টার পিক অফ ইনিডেড, অর্থাৎ পিন। ক্যালকেরিয়াকার বলা হয় এক ধরনের বেলুন শব্দের অর্থ হলো ভিতরে ফাঁপা থাকে, বাইরে তার বাহ্যিক সৌন্দর্য থাকে। বেলুন দেখবেন দেখতে খুব সুন্দর, সবাই লুক্রেটিভ জিনিস, যে কোনো আপনার তাকে অ্যাটাক করে যে কাউকে, হ্যাঁ, কিন্তু এর ভিতরে শুধু থাকে খালি বাতাস। যদি কোনো কারণে সামান্য পিন দেখতে খুব চিকন, ওই পিনটা যদি কোনো কারণে তার বডিতে একটু সোয়া লাগানো হয়, তাহলে সে এই যে তার বাতাস আস্তে আস্তে বেরোতে থাকে। এই জন্য ক্যালকেরিয়াকার রোগীরা ছোটোখাটো বিষয় তার জীবনে আসলে সে তার সাথে তারা ওরিড হয়ে যায়, এক্সেসিভ ওরিড হয়ে যায়, হাইপোকন্ড্রিয়াসের মধ্যে চলে যায়। তখন তার সামান্য বিষয়টা তখন আর তার সে আর মেনে নিতে পারে, তখন মনে করে যে না জানি কিছু হয়ে গেল। এই জন্য তখন তারা মেডিকেল বুকের সাহায্য নেওয়া শুরু করে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেওয়া শুরু করে। এবং ক্যালকেরিয়াকারের এটাই সবচেয়ে বড় প্রবলেম, সে সব জায়গার থেকে ইনফরমেশন নেয়। কারণ ইনফরমেশন নেয়, এই ইনফরমেশন তার জীবনে কোনো কাজে লাগতে পারে। এবং আপনারা হয়তো অনেকে জানবেন, আমি অনেক পেশেন্ট এরকম দেখেছি যে এরা কি পরিমাণ খাচ্ছে, কি পরিমাণ ক্যালোরি নিচ্ছে, এটাও তারা হিসাব করে নেয়। আপনি এরকম এক্সেসিভ আপনি ওরিড পেশেন্ট আপনি পাবেন, যে আজকে আমি কতটুকু প্রোটিন নিলাম। আমরা কি তাই করি? আমরা
আমরা সামনের টেবিলের উপরে যা রান্না হচ্ছে, হ্যাঁ, সুস্বাদু খাবার হলে অনেক বেশি খেয়ে ফেলি, সুস্বাদু কম হলে মরিবার মতো খাই। কিন্তু ক্যালকেরিয়া রোগীরা প্রত্যেকটা খাবার সে যে গ্রহণ করতেছে, এবং এটা শুধু সে নিজে না, তার বাচ্চার জন্য কতটুকু ক্যালোরি প্রয়োজন, কতটুকু প্রোটিন প্রয়োজন, এবং কতটুকু তার সে নিচ্ছে, এটা হিসাব নিয়ে প্রত্যেকটা খাবার তার কাছে চার্ট আছে। যাই দেখবেন যে একটা হসপিটালে গেলেও ওখানে মধ্যে অনেক কিছু সাইনবোর্ড লাগা থাকে, ওগুলো সে ছবি তুলে রাখে যে এই জিনিস করলে এটা, ওটা সে অ্যাপ্লাই করা শুরু করে তার জীবনে। এই যদি এরা শুধুমাত্র ওরিট, ছোটো ছোটো বিষয় নিয়ে ওরিট। যদি এই প্রসঙ্গ হেলথ সাইডটা বাদ দিয়ে দেন, যেমন পেশাগত জীবনে যখন কোনো কারণে হয়তো দেখা গেলো যে সে জব করতেছে, ছোটো একটা প্রবলেম তার সম্মুখীন হইল, যে দেখা গেলো একটা সমস্যা তাকে ফেস করতে হবে। এই সমস্যা যখন তাকে ফেস করতে হয়, সে কিন্তু ওরিট হয়ে যায়। ছোটো ছোটো বিষয় দেখবে যে সব কিছু ইন্টারলিঙ্ক। আমরা কোনো জিনিসকে একবারে ছেড়ে দিতে পারবো, বাদ দিতে পারবো না। ক্যালকুলেট করতে যদি আপনি বুঝতে হয়, এই জিনিসগুলো সবগুলো আপনাকে কাজে লাগবে। যেমন হেলথের ব্যাপারে তেমনি তার সারাউন্ডিংয়ে যে পরিবেশ আছে, এই পরিবেশ বা তার জব, তার বাড়ির যে কোনো একটা সমস্যা, হয়তো ছোটোখাটো একটা সমস্যা হলেও সেই খুব এক্সেসিভ ওরিট হয়ে গেল। অথচ এটা কোনো বিষয় না, এটাকে একটু ঠিকভাবে একটু চিন্তাভাবনা করলে এর সলিউশন বের হয়ে যায়, কিন্তু সে সামাল দিতে পারে না। যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি যদি তার ডিসফেভারে যায়, ছোটো বিষয় হলো সে প্রচণ্ডভাবে ওরিট হয়ে যায়। এই জন্য ক্যালকেরিয়াকে বলা হয় হাইপার অ্যাংসাস। অনেক অ্যাংসাস পেশেন্ট মেডিসিন আমাদের এই ম্যাথমেটিক্যাল মধ্যে আছে, তার মধ্যে ক্যালকেরিয়া হাইপার অ্যাংসাস। মা ছোটোবেলা থেকে অনেক প্রোটেকশন দিয়ে বড় করে, ঘরের বাইরে যাবে না, তার ফ্যামিলি, তার স্ট্রেংথ, ওয়েলথ, এটা হলো এখানে ক্যালকেরিয়া ওয়েলথের মধ্যে আমরা দেখি। ক্যালকেরিয়া ওয়েলথ হলো তার ফ্যামিলি, ক্যালকেরিয়া ওয়েলথ হলো তার যে সারাউন্ডিং আছে, এটা হলো তার ওয়েলথ। এই জন্য ক্যালকেরিয়া রুগীরা একটা লেভেলে, এই পেশেন্টের ক্ষেত্রে না, অন্য পেশেন্টের ক্ষেত্রে দেখি তাদের সারাউন্ডিংয়ে তারা বড় সার্কেল তৈরি করে। কীভাবে তৈরি করে? স্কুইন্ডারিং মানে এটা তার কাছে ওয়েলথ, যে অনেক লোক তাকে চিনে, তার একটা পজিশন তৈরি হয়েছে, সবার কাছে পরিচিত। এই জন্য সে স্কুইন্ডারিং মানি করে, চায়ের দোকানে গেলে 5 জন বসে চা খাচ্ছে, সেই উইলিংলি বিলটা দিয়ে দেয়। যাক, ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তো এই যে ইডিমাস কমপ্লেক্স নিয়ে প্রথমে আমরা আলোচনা শুরু করছিলাম, যে 3 বছরের ছেলে স্ট্রং অ্যাটাচমেন্ট টু দ্য মাদার, এবং গার্ল হইলে ফাদারের মধ্যে থাকে। এই যে ক্লিঙ্গিং টু দ্য মাদার, যে বাচ্চা ছেলে যদি হয় ক্লিঙ্গিং টু দ্য মাদার, এবং ওই সময় সে অ্যাঙ্গার এবং হেটেড করা শুরু করে ফাদারকে সে কী মনে করে? তার একটা বড় এনিমি। ইডিমাস কমপ্লেক্সে বিপরীত লিঙ্গকে সবসময় তার এনিমি ভাবে, যেন ফাদারের সাথে তার একটা দ্বন্দ্ব। কেননা সে মনে করে বাবা, তার এবং মায়ের মাঝখানে তার বাবা দাঁড়িয়ে আছে। এই জন্য সে বাবাকে শত্রু, সে হয়তো বা পারে না, কিন্তু কোনো না কোনোবার তার ওই যে সাবকনসিয়াস ব্রেনে ফাদার তার জন্য এনিমি হিসাবে দাঁড়ায়। তো ক্যালকেরিয়া সব কিছুর পিছনে কারণ হলো স্পাইনলেস রুব্রিক হিসাবে আছে, যে আমরা কি বলি মেরুদণ্ড। যার মেরুদণ্ড যত শক্তিশালী, সে তত ফিল্ডে টিকে থাকতে পারবে। এ তো স্পাইনলেস, যে কোনো পরিস্থিতির কাছে নিজেকে স্যারেন্ডার করে, সামাল দিতে পারে না। যে কোনো ছোটোখাটো পরিস্থিতি আসলে, সিচুয়েশন আসলে, সেখানে তার পক্ষে সামাল দেওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়। ল্যাক অফ সেলফ কনফিডেন্স, মাদার ফিক্সেশন আরেকটা রুব্রিক হলো। এগুলো প্রায় কাছাকাছি রুব্রিক, প্রত্যেকটা রুব্রিকের সাথে একটা রুব্রিকের একটা সিমিলারিটি আছে। মাদার ফিক্সেশন, মাদারের সাথে লেগে থাকে, একদম টোটালি অ্যাটাচ হয়ে যাওয়া। মাচ অ্যাটাচমেন্ট টু মাদার, ওভার প্রোটেকশন, ডোমিনেশন, প্যাম্পার্ড চাইল্ড। যখন মনে করেন যে কাকে ডোমিনেশন করা যায়, যে ডোমিনেট হতে চায়, ডোমিনেট হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে আপনি পৃথিবীতে ডোমিনেট করতে পারবেন না। এই জন্য পৃথিবীতে দেখবেন যুগে যুগে বহু জাতি এই ডোমিনেশনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? তারা ডোমিনেশন চায় না, একটা সার্টেন টাইম পর ডোমিনেশন। কিন্তু একটা বাচ্চাকে ক্যালকেরিয়া সবসময় ডোমিনেশন হতে পছন্দ করে, প্রোটেকশন চায়, এই জন্য সে কখনো তার এন্ট্রিতে যায়নি, ডোমিনেশনের মধ্যে রয়ে গেছে। এই জন্য প্রোটেকশন তার প্রয়োজন, কেয়ারিং তার প্রয়োজন। এই যে একদিকে সে ডোমিনেশন হয়েছে, আরেক দিক দিয়ে সে প্রোটেকশন চায়, প্যাম্পার্ড হয়েছে প্যাম্পার্ড চিলড্রেন হয়েছে, মানে অতি প্রশ্রয়। বাবা মাকে যখন যেটা তার প্রয়োজন চাওয়ার আগে বাবা মা পূরণ করেছে, তাহলে প্যাম্পার্ড চাইল্ড হয়ে যায় সাধারণত। যখন নিড পূরণ হয় না, তখন আর প্যাম্পার্ড চাইল্ড থাকতে পারে না।
এই জন্য অ্যাজমাটিক কন্ডিশন তৈরি হয়েছে। অ্যাজমাটিক কন্ডিশন কখন তৈরি হয়? আমার পরিবেশ আমার জন্য সাফোকেশন হয়ে যায়। সাফোকেশন কেমন হয়? আমি বলি না যে আমার জীবন দম বন্ধ হয়ে যাচ্ছে। এই বাড়িতে অনেক সময় অনেকে বলে যে এই বাড়ির যে পরিবেশ এ আমার জন্য গুমট পরিবেশ, সাফোকেটেড পরিবেশ, অথচ অক্সিজেন ঠিকই আছে। তার মানে কি, এইখান যে এনভায়রনমেন্ট, এইখানে যে পরিবেশ, এইখানে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। এখান থেকে আমাকে বের করে দাও, আমি জীবন অসহ্য হয়ে গেছে, এদের পরিবেশের সাথে আমি থাকতে পারতেছি না, অ্যাডজাস্ট করতে পারতেছি না। অ্যাজমাটিক টেন্ডেন্সি তখন হয় যখন কারোর প্রতি ডোমিনেশন করা হয়, ওভার প্রোটেকশন দেওয়া হয়, তার মতো তাকে চলতে দেওয়া হয় না। তখন তার লাইফটা ছোটো হয়ে যায়, তার যে নির্দিষ্ট স্বাধীনতা, ফ্রিডম, এটা টোটালি লেস হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম এখানে? ওভার কেয়ারিং, প্রোটেকশন, ডিউটি, ডোমিনেশন, ডিপেন্ডেন্সি, একটা ডিপেন্ডেন্সি তৈরি হয় তার মধ্যে, অন্যের উপর ডিপেন্ডেন্সি তৈরি। এটা ছোটোবেলা থেকে বিল্ড আপ করা হয়েছে তাকে। এই জন্য আজকে ক্যালকুলেট করবে টোটাল বড়ো পিকচার তার মধ্যে তৈরি হয়ে আসছে, এবং ওখান থেকে সে আর বেরোতে পারতেছে না, ইনসিকিউরিটি ফিল করে। অস্টেজের মধ্যে ভিতরে যখন আপনার থাকে তখন কি হয়? বাইরেটা হলো প্রোটেকশন, দেওয়াল, শক্তিশালী দেওয়াল, সে ভিতরে সব জিনিস, যার কারণে সে ইনসিকিউর আছে বলে বাইরে সে শক্তিশালী একটা ওয়াল তৈরি করে রাখছে, যেমন তাকে কোনো মানে শত্রুপক্ষ বা কোনো প্রতিকূল পরিবেশ তার উপরে অ্যাটাক করতে না পারে। এই জন্য সে এখান থেকে এটার মধ্যে রয়ে গেছে, এখান থেকে সে বেরোতে পারতেছে না, সে সবসময় একটা ইনসিকিউরিটির মধ্যে পড়ে। 1 মিনিট। ক্যালকুলেটারের সবচেয়ে বড় সমস্যা হলো যে সে বিজি ফ্রুটলেস। এটা কেমন করে ব্যবহৃত হয়? ক্যালকুলেটার নিজেকে সবসময় ইনভলভ রাখতে চায়। কেন ইনভলভ রাখতে চায়? তার আশপাশের লোকগুলো যেন বুঝতে পারে যে এই লোকটা খুব অ্যাক্টিভ। আসলে কাজের কাজ কিছুই করতে পারে না। যেমন মনে করেন আপনি একজন কর্মচারী রাখলেন, বা আমি একটা কর্মচারী রাখলাম, তাকে সে সারাদিনই দেখতেছেন কাজ করতেছে, তো জিজ্ঞেস করলেন যে আজকে কী কাজ করলাম? দেখলেন যে কাজ কিছুই করেনি। দেখা গেলো যে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এটা করতেছে ওটা করতেছে। বাহ্যিকভাবে অন্যরা দেখে ক্যালকুলেটারকে মনে হবে যে এই খুব অ্যাক্টিভ, খুব কর্মঠ লোক, কিন্তু যখন তার কাজের যে গতি বা কাজের মানে যেটা ফিডব্যাক, সেখানে দেখবে যে আসলে সে ফ্রুটলেস, কাজ থেকে কিছুই তার পাওয়া যায় না। এরা অধিকাংশ সময় বেনিভোলেন্স হয়। বেনিভোলেন্স এই জন্য হয়, আমি বলছি স্কুইন্ডার মালিক, এরা অন্যদেরকে হেল্প করতে চায়, অন্যদের সাথে কোয়ালিটিকে জড়ায় না, যেহেতু সে মনে করে যে পরিবেশ পরিস্থিতির সাথে সে সামাল দিয়ে উঠতে পারবে না। এই জন্য বেনিভল টেন্ডেন্সি ওদের মধ্যে থাকে, একটা কশাসনেস থাকে, অ্যাংজাইটি, মানি ম্যাটার অ্যাবাউট থাকে, পরিবারের জন্য টাকার ব্যাপারে চিন্তা করে, নিজের জন্য টাকার ব্যাপারে চিন্তা করে, এবং কিভাবে, যেমন এই ছেলেটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে সে তার বাবা কিছু লোন করেছে, এই লোনের টাকা সে এখনও শোধ করতেছে নিজের বেতন থেকে, এই জন্য সে বিয়ে করতে দেরি হইতেছে। এরা অনেক মানুষের সাথে মিশতে পারে না বলে এদের তেমন একটা সার্কেল তৈরি হয় না, এবং যে সার্কেলটা তৈরি হয় এটা লোক দেখানোর জন্য সে সার্কেল তৈরি, অন্যরা যেন ভাবতে না পারে যে এ ঘর কোনে লোক, এর কোনো বন্ধুবান্ধব নাই। সে উইলিংলি অন্যদের সাথে সম্পর্ক তৈরি করে, তবে বন্ধুত্বের সম্পর্ক সে তৈরি করতে পারে না, বা একটা স্ট্রং অ্যাটাচমেন্টের সম্পর্ক তৈরি করে। সবার সাথে হাই হ্যালো, কারোর সাথে ঝগড়া বিবাদে যায় না, পারলে অন্যকে হেল্প করে, অন্যের জন্য টাকা পয়সা খরচ করে, তার একটা গুডউইল তৈরি করে। এই জন্য সোশ্যাল পজিশনের ব্যাপারে এরা খুব সচেতন, এবং সোশ্যাল পজিশনের ব্যাপারে এরা খুব সিনসিয়ার, যেহেতু লোকজন তাদের ব্যাপারে কোনো ব্যাড ওপিনিয়ন করতে পারে না। এবং ক্যালকুলেটারের মজার বিষয় হলো অসুস্থতা, ছোটোখাটো অসুস্থতা, যে অসুস্থতাগুলো সাধারণ মানুষের হয়, এই জাতীয় অসুস্থ হলো সে নিজেকে বিব্রত বোধ ফিল করে। সে মনে করে যে ক্যালকুলেটারগুলো গল্প করবে, আমি অমুক ডাক্তার যার সিরিয়াল নিতে 3 মাস সময় লাগে, তাকেই দেখিয়েছে, একদিনের মধ্যে সিরিয়াল নিয়ে দেখিয়েছে। তো কী লাভ হয়েছে? লাভ কিছু হয়নি। আমি অমুক হসপিটালে গিয়েছি, 5 লাখ টাকা খরচ করেছি, ব্যাংককে গিয়েছি। এই যে দাম, এই যে বড়ত্ব নিজের, আমি দেখো আমার কোয়ালিটি, দিস ইজ দ্য ওয়েল। কিন্তু যদি তার সাধারণ ওই দেখা যাবে যে চুলকানি তার ভালো হয়েছে
তার টোটকা চিকিৎসা করে, এটা কিন্তু ক্যালকুলেটর কখনো বলবে না। সে মনে করবে যে আরে চুলকানি তো গরিব মানুষের হয়, আমার হার্টের রোগ হয়েছে, হার্টের ব্লকেজ হয়েছে, আমি কোথায় চিকিৎসা করছি, অমুক নারায়ণ হসপিটালে গিয়ে আমি চিকিৎসা করে নিয়ে আসছি, 5 লাখ টাকা আমার খরচ হয়েছে, অ্যাপোলোতে চিকিৎসা করেছি। তার একটা বড়ত্ব ভাব যে দেখায় দেখো আমার কত ওয়েলথ আছে। এটা ক্যালকুলেটর নিজেকে দেখাতে পছন্দ করে, কেন সামাজিক একটা জায়গা। যে ব্যক্তি অলওয়েজ ইনসিকিউরিটিতে ভোগে, প্রোটেকশনের অভাব, এই জন্য সে নিজেকে সবসময় হাইলাইট করে। ওই যে বেলুন, শুধু বেলুনটা, আমি সবসময় আপনাদেরকে বলি একটা কথা, আমি এক একটা মেডিসিনকে বোঝানোর জন্য চেষ্টা করি। এই বেলুনটাকে যদি আপনি বুঝেন, ক্যালকুলেটর অনেক রুব্রিক সাথে ইন্টারলিঙ্ক করতে পারবেন। তবে আজকে এই পর্যন্তই। আমরা মোটামুটি যেহেতু এই আলোচনাটা এই জন্যই করেছি, এটার সাথে আমাদের ওই আপনার গতকালকে যেই কেসটা আমরা বলেছিলাম তার সাথে ক্যালকুলেটর মেডিসিনটা ছিল, কিন্তু আমরা আলোচনাটা যে কোনো কারণে শেষ করতে পারিনি। আপনারা গতকালকের আলোচনার সাথে এটার ইন্টারলিঙ্ক করে নেবেন, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেহেতু ক্যালকুলেটর আজকে আমাদের আলোচনার বিষয় ছিল না, অনেক বড় মেডিসিন, অনেকবার আমরা আলোচনা করেছি, ওই পুরোনো ভিডিওগুলো শুনলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আজকে এই পর্যন্ত, সময় পেলে আবার আসবো আপনাদের সাথে।